5 আগস্ট সরকারের জুলাই ঘোষণা উপস্থাপন জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এনসিপির নতুন বাংলাদেশের ইস্তেহার আজ। নতুন তাত্ত্বিকরা সংসদীয় গণতন্ত্র বিরোধী, অনৈক্য ভালো ফল বয়ে আনবে না বলেছেন বিএনপি নেতারা। ফ্যাসিস্ট রুখতে ঐক্যের আহ্বান রাজনীতিকদের। দেশে আর ফ্যাসিবাদের উত্থান হবে না, করতে হবে না আন্দোলনও, আশা উপদেষ্টা মাহফুজের। আইন শৃঙ্খলা রক্ষা খুব কঠিন কাজ, অসহায়ত্ব প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার। কক্সবাজারের রামুতে গেটম্যানহীন রেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, নারী শিশুসহ নিহত 5, কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, 5 আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে তিনি আরও জানান, এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার 5 আগস্ট বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার। শিগগিরই জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিস্তারিত জানানো হবে বলেও তার পোস্টে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত 1 বছরে অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। জুলাই সনদ ও ঘোষণাপত্রের মাধ্যমে তা কিছুটা পূরণ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকেলে এনসিপির বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনে মানুষের মধ্যে অর্থনৈতিক সংস্কার, কর্মসংস্থান ও জীবনমানের পরিবর্তনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা 1 বছরে পূরণ সম্ভব হয়নি। মানুষের এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে জাতীয় নাগরিক পার্টি গঠন করা হয়েছে। আজ 1 দফা ঘোষণার বর্ষপূর্তিতে বিকেল 4টায় জাতীয় শহীদ মিনারে জনসভা থেকে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করবে এনসিপি। সেখানে এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে। এ সময় জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেন এনসিপির আহ্বায়ক। বলেন, এই সনদের ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন আয়োজিত হবে। এছাড়া বৈষম্য বিরোধী সমন্বয়ক পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, জুলাই সনদের মাধ্যমে হয়তো এটার আংশিক প্রাপ্তি আমরা পাবো, যে দেশের একটা গণতান্ত্রিক সংস্কার হচ্ছে। আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না। শনিবার বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের স্মরণ সভায় আমির খসরু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাবার পর দেশের মানুষের মনে যে আশা জেগেছে তা ধারণ করতে না পারলে যে কোনো রাজনীতিবিদ বা রাজনৈতিক দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। রাজনীতি না বদলালে কোনো সংস্কারই কাজ হবে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের মাঝে চেক অ্যান্ড ব্যালেন্স আছে। বিগত দিনে অনেক কিছু কাজ করেনি, এটা স্বীকার করে আমির খসরু বলেন, গত 15 বছর শেখ হাসিনা সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়াগুলো শেষ করে গেছে। নতুন নতুন তথ্য আইডিয়া নিয়ে অনেকে আসছেন, তারা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান ব্যক্তি মনে করছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নাই। যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। যেই সমস্ত দেশে বিপ্লব উত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে, সেই দেশগুলো ভালো করছে, সেই দেশগুলো উন্নয়নের দিকে যাচ্ছে। আর যেই দেশগুলো বিপ্লবের পরে দীর্ঘ সময় নিয়ে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েছে, সেই দেশগুলো সিভিল ওয়ারের মধ্যে গেছে, বিভক্তির মধ্যে গেছে এবং অর্থনৈতিকভাবে সেই দেশগুলো ধ্বংস হয়ে গেছে। স্বৈরাচারের পতন হলেও গত 1 বছরে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি জানান, ভোটাধিকার বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত হবে। এক্ষেত্রে কোনো অনৈক্য ভালো কিছু বয়ে আনবে না বলে মন্তব্য করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। ফিরে দেখা জুলাই আগস্ট
প্রত্যাশা আর প্রাপ্তি নিয়ে এক ব্যতিক্রমী আলোচনা সভা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, যেখানে মাঠ পর্যায়ে কাজ করা সিনিয়র সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। গত 15-16 বছর মানুষ অনেক কথা বলতে পারে নাই সাহস করে, মানুষ কিন্তু এখন সাহস করে অনেক কথা বলছে। আপনাদের অনেক বড় দায়িত্ব, সামনে নির্বাচন হবে, নির্বাচনের পর আপনারা যখন ক্ষমতায় যাবেন, আমি ক্ষমতা বলি না, আমি সবসময় দায়িত্বের কথা বলি, আপনারা যখন দায়িত্ব পাবেন তখন আল্লাহর ওয়াস্তে সাধারণ মানুষের বিষয়টা দেখবেন, সাধারণ মানুষ কীভাবে ভালো থাকবে সেটি আপনারা দেখবেন। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন রক্তের পর দাঁড়িয়ে, তারা কোনো ধরনের মালিকানা এবং শরিকানা জনগণকে দেননি। সেই জন্যে আজকে এই অনৈক্য, সেসব রাজনৈতিক দল যেন তারা শুদ্ধ হতে পারেন, যেন মানুষের যে আকাঙ্ক্ষা তাদের প্রতি সেটি তারা ধারণ করতে পারেন, বুঝতে পারেন, সেটি উপস্থাপনের ক্ষেত্রে এখনও কিন্তু আমাদের বাধা আছে। কোনো দেশে যদি গণতান্ত্রিক স্পেস না থাকে তাহলে সেই সমাজে সাংবাদিকতা করা যায় না। সাংবাদিকতা করার স্বার্থেই আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে থাকা রাজনৈতিক দলের নেতারা জানান, মব ও কোনো ধরনের হত্যা গ্রহণযোগ্য হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট না করতে যে কোনো ষড়যন্ত্র এড়িয়ে চলার তাগিদ দেন নেতারা। প্রয়োজনে বিএনপি জামাত খুব দ্রুত ঐক্যবদ্ধ হয়ে যায়, একেবারে মাখামাখি সরকার গঠন, এক মার্কায় নির্বাচন। আরে বাবা, এত দোস্তি। আবার হঠাৎ করে দেখা যায় ওনারা খুব বিরোধী লিপ্ত হয়ে যায়, একজন আরেকজনকে চাঁদাবাজ রাজাকার ডাকতে মুহূর্ত বিলম্ব করে না। এগুলো হচ্ছে খারাপ লক্ষণ। ন্যায্যতার জায়গা থেকে আমরা যে এটা উপলব্ধি করেছিলাম যে বৃহত্তর স্বার্থে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, সেই মেন্টালিটি আমরা তাদের মধ্যে দেখি না। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, ফলে দ্বন্দ্ব সংঘাত থাকে, কিন্তু সেটা মীমাংসার পথটা ওই গণতান্ত্রিক ব্যবস্থাতেই সম্ভব হয়। কিন্তু যে ব্যবস্থা এখনো নির্মিত হয়নি, সেখানে যদি আমরা এখন দ্বন্দ্ব সংঘাত করি তাহলে পতিত ফ্যাসিস্টরা এর সুবিধা নেবে। আমি বিশ্বাস করি বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে এবং বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যেটা বেরিয়ে এসছে, আমরা সে আকাঙ্ক্ষা ধারণ করে আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের পথে হাঁটব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ঐক্য বিনষ্ট হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের সাধারণ মানুষ। হ্যাঁ, স্বৈরাচার বিদায় হয়েছে, সেটা আমরা মেনেছি, কিন্তু গণতন্ত্রের যে উত্তরণের যে প্রত্যাশা নিয়ে দীর্ঘ 15-16 বছর ধরে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষ এবং রাজনৈতিক দল যে আন্দোলন করেছে, সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে? দীর্ঘ 1 বছরে হয়নি। নির্বাচন নিয়ে সব ধরনের অস্পষ্টতা দূর করার তাগিদও দেন রাজনৈতিক দলের নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিবাদী আওয়ামী লীগের পুনরুত্থান চেষ্টার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহতের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক শেষে এ আহ্বান জানান তিনি। বলেন, সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ ও গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় এখনও আওয়ামী লীগের সুবিধাভোগীরা রয়েছে। এজন্য আওয়ামী লীগ পুনরুত্থানের চেষ্টা করছে বলে জানান তিনি। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে তাদের পরাস্ত করা সম্ভব হবে। নজরুল ইসলাম খান বলেন, পরিপূর্ণ প্রস্তুতি ছাড়া বিএনপি নির্বাচন চায় না, তবে নির্বাচন নিয়ে অহেতুক বিলম্বও চায় না। বিএনপি, জামাত, এনসিপি সবাই নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, দল গোছানোর জন্য কেউ কেউ নির্বাচনে কিছুটা বিলম্ব করার চেষ্টা করছে। ক্ষমতায় গিয়ে কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে তরুণ প্রজন্মকে তা প্রতিহতের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শেখ হাসিনা ও মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধাদের দেয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্কে তেজগাঁও কলেজকে পরাজিত করে বিজয়ী হয় ইডেন মহিলা কলেজের বিতর্কিকরা। উত্তরার মাইলস্টোনে বিমান দুর্ঘটনাকে অপ্রত্যাশিত ও অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে শনিবার বিকেলে তাদের উত্তরার বাসায় যান মির্জা আব্বাস। এ সময় তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সহমর্মিতা জানান। মির্জা আব্বাস বলেন, শিক্ষিকা মেহরিন চৌধুরী স্কুলের বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছেন। মেহরিনের অনুকরণে ঘরে ঘরে মেয়েরা এভাবেই দেশের জন্য এগিয়ে আসবে বলে আশা করেন মির্জা আব্বাস। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একটা নির্দেশনাও ছিল, আছে
এবং ওনার পক্ষ থেকে আমি আসছি মোটামুটি এখানে যে এদের বিপদে আপদে যখন প্রয়োজন হবে, যদি প্রয়োজন মনে করে আমাদের সাহায্য করবো, এই জন্য এখানে আসা। বাংলাদেশের ইতিহাসে যে কজন মহিষী মহিলার নাম লেখা হয়েছে কিংবা হবে, তার মধ্যে এই মেহরিন চৌধুরীর নামটাও লেখা থাকবে এক সময়। কারণ মৃত্যু তো হবে মানুষের, স্বাভাবিকভাবে একটা মৃত্যু হবে, কেউ মৃত্যুর বাইরে আমরা না। কিন্তু মেহরিন চৌধুরীর মৃত্যুটা হলো একটা বলবেন একটা খুবই গ্লোরিয়াস একটা মৃত্যু, এটা বলা যেতে পারে আত্মদান। উনি বাচ্চাদের রক্ষার্থে আত্মদান করেছেন। দেশে আর ফ্যাসিবাদের উত্থান হবে না, ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে আর আন্দোলন করতে হবে না, আশা তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের। শনিবার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত পুনর্জাগরণ র্যালির সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল তার দালিলিক একটা প্রমাণ থাকা দরকার, আর এজন্যই জুলাই ঘোষণাপত্র দেয়া হবে। তিনি বলেন, মানুষের আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, এর রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। এই ঘোষণাপত্রে সবগুলো দলের স্বাক্ষরের প্রয়োজন পড়বে কিনা তার সময় বলে দেবে। তিনি জানান, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভবিষ্যৎ বাংলাদেশের জন্য জরুরি তার সবই এই ঘোষণাপত্র বা সনদে সন্নিবেশিত থাকবে। এই ঘোষণাপত্রে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের স্বীকৃতি থাকতে পারে বলেও আভাস দেন তথ্য উপদেষ্টা। 5 আগস্টে বসে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার, একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এবং জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমাদের যে তীব্র যে একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। এবং এই ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কিনা আমরা জানি না এখনও। আমরা মনে করি যে মূলত যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অনেক কঠিন কাজ বলে অসহায়ত্ব প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের সাথে বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জুলাই আন্দোলনে রায়েরবাজার বধ্যভূমিতে গণকবরের 114 মরদেহ তোলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট ফররুক বাবুর। থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের কাছে নিরাপত্তা ইস্যুতে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে তিনি বলেন, নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সাথে যে বাহিনীর সদস্য জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। এদিকে থানা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়েরবাজার বধ্যভূমিতে যান জাহাঙ্গীর আলম। সেখানে তিনি জানান, শহীদদের লাশ শনাক্তে কবর খোঁড়ার কথা। যাদের এখানে দাফন করা হয়েছে তাদের কিন্তু অনেকে শনাক্ত করা যায় নাই। আমরা অবশ্য আছে যে এদের কিভাবে শনাক্ত করা যায়, এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে, এবং খুব তাড়াতাড়ি আমরা হয়তো একটা শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন হয়েছিল তাদের আত্মীয় স্বজন অনেকেই মানে কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় আমরা তাদের মানে তাদের ডেড বডি আমরা শনাক্ত করব, এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করব। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারের রামু উপজেলায় রেল ক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক সহ 5 জন নিহত হয়েছেন। শনিবার দুপুর 12:30টার দিকে উপজেলার রশিদনগরের পানিরছড়া ভারুয়াখালী রেল ক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে রয়েছে 2 নারী ও 1 শিশু। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি পানিরছড়া ভারুয়াখালী সড়কের রেল লাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এ সময় সিএনজি
ট্রাকটি ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই 4 জন ও হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে রেললাইনে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। তারা রেল কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকেন। দীর্ঘ সময় ধরে রেললাইন অবরোধ থাকায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয়দের অভিযোগ, রশিদনগরের এই রেল ক্রসিংয়ে দীর্ঘদিন ধরে কোনো গেট বা গেটম্যান নেই, ফলে প্রায়ই সেখানে ছোট বড় দুর্ঘটনা ঘটে। দফা 1 দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। এই স্লোগানের মধ্য দিয়েই 2024-এর 3 আগস্ট সরকার পতনের ডাক দেয় শিক্ষার্থী ও সাধারণ জনতা। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের সমাবেশে সরকার পতনের ডাক দেয়া হয়। শেখ হাসিনা সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জেলায় ছাত্র জনতার উপর হামলা করে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। কোটা সংস্কার আন্দোলন দমাতে 2024-এর জুলাই মাস জুড়ে ছাত্র জনতার উপর স্টিম রোলার চালায় আওয়ামী লীগ সরকার। সরকারি দলের হামলা ও আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে প্রাণ দেন শিশুসহ হাজারেরও বেশি মানুষ। আওয়ামী লীগ সরকারের এমন নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে 3 আগস্ট বা 34শে জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসেন লাখো জনতা। সেদিন লাখো মানুষের পদযাত্রার স্লোগানে বিদ্রোহী হয়ে ওঠে রাজপথ। মিছিলে মিছিলে রাজধানীর সব পথ গিয়ে মেশে কেন্দ্রীয় শহীদ মিনারে। 3 আগস্ট ঘড়ির কাঁটায় বিকেল 5টা। কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তাল সমাবেশ থেকে দেওয়া হয় সরকার পতনের 1 দফা। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা 1 দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার সরকারের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেওয়ার পাশাপাশি গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে সরকার গঠনের দাবি জানানো হয়। ঘোষণা করা হয় মার্চ টু ঢাকা কর্মসূচি। আপনারা কেউ অফিসে যাবেন না, তবে মাস শেষে বেতন নিতে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো প্রকার রেমিটেন্স পাঠাবেন না। বাংলাদেশের মানুষের চেতনার কেন্দ্রভূমি কেন্দ্রীয় শহীদ মিনার। সেই প্রাণের মিনার থেকে ঘোষিত 1 দফায় ছিল শেখ হাসিনার বিদায়ের ঘণ্টা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, সৌদি প্রবাসীদের নিরাপত্তা সহ বিশেষ সুবিধা দিতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি সরকারের সাথে চুক্তি করতে যাচ্ছে সরকার। শনিবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। বলেন, প্রবাসীরা নিজেদের জীবন জীবিকার কথা বাদ দিয়ে বিদেশে থেকেও গণ অভ্যুত্থানের সমর্থন দিয়েছেন, যা ইতিহাসে বিরল হয়ে থাকবে। জাপান, কোরিয়া সহ ইউরোপের দেশগুলোর জন্য প্রবাসীদের উচ্চতর দক্ষতার দিকে নজর দেওয়া হচ্ছে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। এ সময় গণ অভ্যুত্থানে প্রবাসীদের অবস্থান তুলে ধরে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফু সিদ্দিকী বলেন, প্রবাসীদের সেবা ও মর্যাদা নিশ্চিতে কাজ করছে সরকার। অভ্যুত্থান পরবর্তী দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। মার্কিন পাল্টা শুল্ক কমায় দেশের তৈরি পোশাক খাত বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে, বলছে দেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। শুল্ক কমাতে বড় ভূমিকা রাখায় সংগঠনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়। শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, গত 2 এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক 37% ধার্য করে, যা রপ্তানি বাণিজ্যের জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা দেয়। এ কারণে প্রায় গত 4 মাস উদ্বেগে ছিলেন তৈরি পোশাক শিল্প মালিকরা। শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য অতিরিক্ত আমদানি শুল্ক 37% থেকে কমিয়ে 20% পুনর্নির্ধারণ করা হয়েছে, যা প্রতিযোগী চীন, ভারত ও ভিয়েতনামের চেয়েও কিছুটা কম। এটি বড় স্বস্তির খবর। রপ্তানিকৃত তৈরি পোশাকে 20% মার্কিন কাঁচামাল থাকলে পাল্টা শুল্ক প্রযোজ্য হবে না বলেও জানান বিজিএমইএ সভাপতি।
চট্টগ্রামে ভূমি অফিসের ভক্ষকের ভূমিকার কারণে সরকারি শত শত কোটি টাকার সম্পত্তি গ্রাস করছে ভূমিদস্যু সিন্ডিকেট। রামপুরায় প্রথমে লিজ গ্রহণ, তারপরে জাল খতিয়ান ও দলিল তৈরি এবং ঘষা মাজার মাধ্যমে পরিত্যক্ত সম্পত্তিকে অর্পিত সম্পত্তি বানিয়ে অর্ধশত কোটি টাকার ৪১ শতক সম্পত্তি আত্মসাতের বিষয় উঠে এসেছে সরকারি তদন্তে। কিন্তু প্রশাসন দায়সারা তদন্ত করলেও অপকর্মে জড়িত ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী এবং ভূমিদস্যুরা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার রামপুর মৌজার ৪১ শতক সম্পত্তির মালিক ছিল অবাঙালি প্রতিষ্ঠান মেসার্স আশরাফ অ্যান্ড ব্রাদার্স। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে প্রতিষ্ঠানটির মালিক বাংলাদেশ ছেড়ে পাকিস্তান চলে যান। পরবর্তীতে জেলা প্রশাসক পরিত্যক্ত সম্পত্তি হিসেবে শফিউল আজম চৌধুরী গংকে ১০০ লিজ দেন। এরপরে জাল খতিয়ান সহ কাগজপত্র তৈরির মাধ্যমে পরিত্যক্ত সম্পত্তির তালিকা থেকে অবমুক্তির জন্য ভূমি উন্নয়ন কর পরিশোধের আবেদন করেন। এক পর্যায়ে অবাঙালি অখিল আহমদ এই সম্পত্তির মালিকানা দাবি করে ১৯৭৫ সালে সম্পূর্ণ সম্পত্তি মনসুর আলী গংয়ের কাছে বিক্রি করেন। এরপর একাধিক মালিক ক্রয় বিক্রয়ের কারণে পক্ষে বিপক্ষে একাধিক মামলাও হয়। এই সম্পত্তি আত্মসাতে ২০১২ সালের এপ্রিলে জাল খতিয়ান তৈরি করা হয়। আবার খতিয়ান রেজিস্টারে পরিত্যক্ত সম্পত্তি লেখা ঘষা মাজা করে অর্পিত সম্পত্তি বানানো হয়। আবার জালিয়াত চক্র অবমুক্তির জন্য আবেদন করে। ২০১৫ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী পরিত্যক্ত সম্পত্তির তালিকায় এই জমিসহ অন্যান্য পরিত্যক্ত সম্পত্তির তালিকা ভূমি সচিবের কাছে পাঠানো হয়। এই বিষয়ে তদন্তের জন্য এই বছরের ১২ মে সহকারী কমিশনার ভূমি তানভীর হাসান তুরান ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। বর্তমানে লিজ এই সম্পত্তিতে নিয়ম না মেনে শোকরানা হাউস নামে ২ ইউনিটের দোতলা বাড়ি হয়েছে। যেমন চট্টগ্রামে এখন দৃশ্যমানভাবেই দেখা যাচ্ছে অনেক বেসরকারি সম্পত্তি, সরকারি সম্পত্তি যেগুলি কোনোভাবেই ব্যক্তির কাছে যাওয়ার কথা না, এখন ব্যক্তিরা সেখানে স্ট্রাকচার তৈরি করছে, ভবন তৈরি করছে। এগুলি এখন দৃশ্যমান হয়ে যাচ্ছে। তার মানে এখানে প্রশাসন যুক্ত না থাকলে এই কাজটি হতে পারে না। ভূমি আইন বিশেষজ্ঞ বললেন, এপি সম্পত্তি বিপি করার কোনো সুযোগ নেই, এটি বেআইনি। স্থানীয়ভাবে কোনো রেভিনিউ অফিসার অথবা রেভিনিউ ডিপার্টমেন্টের এসিল্যান্ড অফিসের কোনো কর্মচারী নতুনভাবে কোনো পরিত্যক্ত সম্পত্তি অথবা অর্পিত সম্পত্তির স্থানীয় কোনো তালিকা তৈরি করার কোনো সুযোগ নেই। যদি কেউ করে থাকে উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য গভর্নমেন্ট, তাহলে এটি বেআইনি হবে। এদিকে জেলা প্রশাসনের মাধ্যমে জাল খতিয়ান ও দলিল তৈরিকারীদের বিরুদ্ধে মামলা করার কথা জানান বিভাগীয় কমিশনার। ভূমি সংক্রান্ত বিষয়ে অনেকজনকে শাস্তি দিয়েছি, অনেকগুলো বিভাগীয় মামলা পরিচালিত হচ্ছে, তাদের শুনানি নেওয়া হচ্ছে এবং তাদের যদি অপরাধ প্রমাণিত হয় তাদেরকে কিন্তু শাস্তির আওতায় তারা আসবেই। অর্ধশত কোটি টাকা দামের এই পরিত্যক্ত সম্পত্তি পুরোপুরি নিজেদের দখলে নিয়ে সরকারি অফিস গড়ে তোলা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ৫ আগস্ট সরকারের জুলাই ঘোষণা উপস্থাপন, জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার আজ। নতুন তাত্ত্বিকরা সংসদীয় গণতন্ত্র বিরোধী, অনৈক্য ভালো ফল বয়ে আনবে না বলেছেন বিএনপি নেতারা। ফ্যাসিস্ট রুখতে ঐক্যের আহ্বান রাজনীতিকদের। দেশে আর ফ্যাসিবাদের উত্থান হবে না, করতে হবে না আন্দোলনও, আশা উপদেষ্টা মাহফুজের। আইন শৃঙ্খলা রক্ষা খুব কঠিন কাজ, অসহায়ত্ব প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার। কক্সবাজারের রামুতে গেটম্যানহীন রেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, নারী শিশু সহ নিহত ৫। কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ১০টায়, এর আগে ৯টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।